ওরে সিঙ্গারা আরো নিয়ে আয়। আরে খান খান, গরম গরম সিঙ্গারা, বাড়িতে তৈরি, দোকানের জিনিস মশাই এ বাড়িতে ঢোকে না। আমার বড় বৌমার হাতে ভাজা সব। আর বড় ছেলে সে এখানে নেই, কাস্টমসে কাজ করে, এবার 250 হলো। বিয়ে দিয়েছি আজ 5 বছর। তার শ্বশুরও জমিদার, রায় সাহেব হরিনাথ বাড়ুজ্জে। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসমাপ্ত। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার শুরু করা যাক। কোন নগরে সাহিত্য সভা করতে গিয়েছিলাম, আমি সভাপতি। টানা মোটরে কলিকাতা হইতে আমায় লইয়া যাওয়া হইয়াছে। সভাস্থলে পৌঁছিয়া বেজায় খাতির। কলিকাতা হইতে সমাগত আরও কয়েকজন সাহিত্যিক বন্ধুর সহিত পুষ্পমাল্য শোভিত আমারও ফটো নেওয়া হলো স্থানীয় উৎসাহী সাহিত্য ব্যতিগ্রস্ত তরুণদের দ্বারা। এইবার আসুন একটু জলযোগ। সভা কখন? সময় হলো তো। সভার আগে সামান্য একটু চা। বন্ধুদের দিকে ফিরিয়া বলিলাম, চলো হে তবে, ওরা যখন নিতান্তই ছাড়বেন না। আসুন আসুন এদিকে, ইনি অভ্যর্থনা সমিতির সভাপতি রামকিঙ্কর চট্টোপাধ্যায়, রায় বাহাদুর এখানকার জমিদার। ও নমস্কার। একগাল হাসিয়া রায় বাহাদুর প্রতি নমস্কার করিলেন। গরিবের বাড়িতে সামান্য একটু আপনার নাম অনেক দিন থেকেই শোনা ছিল, আজ বড় সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হলো। আপনার সাপ মোচন পড়ে আমাদের বাড়ির এরা কেঁদে বাঁচে না। আমি এখনো পড়িনি, সময় পাইনি। মিউনিসিপ্যালিটির কাজ বড় বেশি, যদিও রিটায়ার করেছি, তবুও কাজের অন্ত নেই। ওরই নাম বিনয়বাবু। আসুন আসুন, আপনার বইও মানে পড়িনি, তবে নাম কেনা শুনেছে আপনাদের বাংলাদেশে। বলুন। আমরা সবাই খ্যাতির গর্বে স্ফীত হইয়া উঠি। প্রকাণ্ড ঘর, মাঝখান জুড়িয়া লম্বালম্বি একখানা বড় টেবিল, সাদা কাপড় দিয়া ঢাকা, 4-5টা ফুলদানিতে ফুল সাজানো, বড় বড় চীনামাটির প্লেটে সিঙ্গারা, কচুরি, নিমকি ও রসগোল্লা, কাঁচের গ্লাস সারি সারি ও কাঁচের জগে জল, চায়ের সরঞ্জাম। আসুন আসুন, এই যে আপনি এইদিকে বিনয়বাবু, এখানে এখানে। ওরে ফল কই? এখনো কাটা হয়নি? কখন আর কাটবি? নিয়ে আয়। ওয়ে সুশীল, আরে তোমরাও বসে পড়ো, দাঁড়িয়ে রইলে কেন সব? কেনারাম কোথায় গেল? ডেকে নিয়ে এসো। বাহ, চা খেয়ে নাও সকলে একসঙ্গে। না না, দেওয়ার লোকের অভাব হবে না। আচ্ছা, ওই ছবিখানা কার? বেশ সুন্দর চেহারা। আগে আমার স্বর্গীয় পিতৃদেবের, ফ্রেঞ্চ গভর্নমেন্টের দেওয়ান ছিলেন, একেবারে ডান হাত বা বাঁ হাত। ও ওই বাঁ পাশে আমার পিতামহ। আমাদের আদি বাড়ি শশধরপুর, নিমতের কাছে। আমার ঠাকুরদাদার বাবার নামেই গ্রাম। তিনি নিমতির দারোগা ছিলেন সেখানে। ওই অঞ্চলে জমিদারি কেনেন। ওরে সিঙ্গারা আরো নিয়ে আয়। আরে খান খান, গরম গরম সিঙ্গারা, বাড়িতে তৈরি, দোকানের জিনিস মশাই এ বাড়িতে ঢোকে না। আমার বড় বৌমার হাতে ভাজা সব। আর বড় ছেলে সে এখানে নেই, কাস্টমসে কাজ করে, এবার 250 হলো। বিয়ে দিয়েছি আজ 5 বছর। তার শ্বশুরও জমিদার, রায় সাহেব হরিনাথ বাড়ুজ্জে। হালি শহরের নাম শুনেছেন বোধ হয়। আরে চা দিয়ে যায় এবার। একটি 12-13 বছরের সুশ্রী বালিকা পান লইয়া আসিয়া সলজ্জ সংকোচে দরজার নিকট দাঁড়াইল।
কি রে ওতে খুকি, পান রাখ, এইখানে রাখ, এইটি আমার ছোট মেয়ে মিনতি। আরে লজ্জা কি এদের কাছে, জানেন তো বেশ গান গায়, আজ সভাতে গাইবে। এখন আবৃত্তিতে 8 বছর মেডেল পেয়েছিল। শশধর সেন শুনে কেঁদে ফেললেন একেবারে। কর্তব্য ও শোভনতার খাতিরে খুকিটিকে কাছে ডাকিয়া দু একটি মামুলি ছেদো কথা জিজ্ঞাসা করি। তাহার আবৃত্তি পুনরায় আমাদের কাছে করিবার জন্যে জিদ ধরি এবং পরেক্ষণেই জিজ্ঞাসা করি, তাহলে ওঠা যাক সব, কি বলেন? সবার টাইম তো হলো। ওরে কানাই, গাড়িখানা আনতে বল, চট করে গেটের কাছে নিয়ে আসুক। আরে না না, গাড়ি কি হবে, দরকার নেই রায়বাহাদুর, হেঁটেই এটুকু। আরে বিলক্ষণ, ক্লাব ঘর এখান থেকে 10 মিনিটের রাস্তা, হেঁটে যাবেন কেন, গাড়ি যখন রয়েছে। আরে নিয়ে আয় রে। সদল বলে গাড়িতে উঠিতে যাইতেছি, এমন সময় একটি 8-9 বছরের বালক পিছন হইতে আমায় ডাকিয়া বলিল, মা আপনাকে ডাকছেন। প্রায় চমকিয়া উঠিয়াছিলাম আর কি। বিস্ময় ও অবিশ্বাসের দৃষ্টিতে ছেলেটির দিকে চাহিয়া বলিলাম, কাকে, কে ডাকছেন খোকা? বালকটি দৃঢ় কণ্ঠে বলিল, আপনাকে মা ডাকছেন। উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে সকলেই বিস্মিত হইয়া উঠিয়াছিলেন, কারণ আমি এ স্থানে পূর্বে কখনো আসি নাই। বালকটি আমায় কখনো দেখে নাই ইহা নিশ্চিত। একজন জিজ্ঞাসা করিলেন, তোমাদের বাড়ি কোথায় খোকা? আর একজন বলিলেন, আরে ও তো আমাদের হরিজীবনের ছেলে। তুমি হরিজীবনের ছেলে না? হ্যাঁ। আরে ওই দোতলা বাড়ি, একে ডাকছেন তোমার মা, এই বাবুকে? বালক চারিদিক হইতে জেরায় একটু দমিয়া গিয়া সসংকোচের সুরে বলিল, এই বাবুকেই তো মা বললেন ডাকতে। মা বললেন যিনি চাদর গায়ে গাড়িতে উঠছেন তাকে ডেকে নিয়ে আয়। আরে যান মশাই, দেখে আসুন, ওর বাবার নাম হরিজীবন মুখুজ্জে, রেলে কাজ করে, আমাদের এখানে বাসা। চিনতে পেরেছেন? হরিজীবন এখন বাড়ি নেই, বোধহয় ডিউটিতে গিয়েছে। তোমার বাবা বাড়ি আছেন খোকা? বুঝিতে পারিলাম না যে হরিজীবন কে, কিন্তু এই বালকটির মুখের আদল আমার অত্যন্ত পরিচিত মনে হইল, যেন পূর্বে এ ধরনের মুখ কোথায় দেখিয়াছি। বাড়ির দরজায় পা দিতেই দরজার আড়াল হইতে যে হাসি মুখে বাহির হইয়া আসিল, তাহাকে দেখিয়াই চমকাইয়া উঠিলাম। ইহাকে তো চিনি, অনেক দিন আগে ইহার সহিত খুব জানাশোনা ছিল, কিন্তু নাম কিছুতেই মনে আনতে পারিলাম না। মেয়েটি আমার পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, কি যতীনদা, চিনতে পারেন? কে বলুন তো? আচ্ছা এসো এসো, থাক থাক, কল্যাণ হোক। ভালো আছো বেশ? সঙ্গে সঙ্গে আমি প্রাণপণে মেয়েটির নাম মনে আনিবার চেষ্টা করিলাম। আমার মনে পড়িল ইহার সঙ্গে আলাপ হইবার একমাত্র সম্ভবপর স্থান হইতেছে কৃষ্ণনগর। সেখানে থাকিয়া কলেজে পড়িয়াছিলাম। অন্য কোথাও মেয়েদের সঙ্গে আমার আলাপ হয় নাই, কিন্তু 16-17 বৎসর পূর্বের সেই দিনগুলিতে ভাবিয়া দেখিলাম অনেকগুলি মেয়ের সঙ্গে আলাপ হইয়াছিল, শুধু এই কারণে যে আমি যে বাড়িতে থাকিতাম সে বাড়িতে সঙ্গীত চর্চা উপলক্ষে পাড়ার অনেক মেয়ে জড়ো হইত। তাছাড়া কবিতা আবৃত্তির প্রতিযোগিতা, ছোটখাটো মেয়েদের থিয়েটার প্রভৃতি সম্পর্কে মেয়েদের সাহায্য করিতে অনেকবার অনুরুদ্ধ হইতাম। সে উপলক্ষেও অনেক মেয়ের সংস্পর্শে আসিয়াছিলাম। সেইখানেই যদি ইহার সাথে দেখাশোনা হইয়া থাকে, তবে নাম মনে আনিবার চেষ্টা বৃথা, কারণ দেয়ার নেম ইজ লিজিয়ন। বসুন যতীনদা। মানে বসবো বটে, কিন্তু ঘুরে আসি, সবার হয়েছে কিনা, সবার টাইম প্রায় হয়ে এলো। মেয়েটি হাসিয়া উত্তর দিল, আপনি আবার সাহিত্যিক হয়েছেন, সভায় সভাপতিত্ব করবেন।
এসব ভাবলে আমার হাসি পায়। উফ, কি বকাটেই ছিলেন আপনি। চুপ করিয়া রহিলাম, যদিও ঠিক বুঝিলাম না আমার মধ্যে বকাটেগিরির কি দেখিয়াছিল এ, এবং আমার তো মনে হয় না আমি সত্যিকারের বকাটে যাহাকে বলে তাহা আদেও ছিলাম কোনোদিন। কিন্তু তাহা লইয়া তর্ক তুলিবার সময় ইহা নয়। মেয়েটি আবার বলিল, কতদিন ভেবেছি আপনি কোথায় চলে গেলেন, আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না, কিন্তু ভগবান দেখা করিয়ে দেন এমনি করে। আমি এবার ইহাকে অনেকখানি মনে আনিতে পারিয়াছি। জিজ্ঞাসা করিয়াই ফেলিলাম, তোমার নাম শান্তি না? মেয়েটি খিলখিল করিয়া হাসিয়া উঠিল এবং বলিল, কেন, সে সম্বন্ধে সন্দেহ আছে নাকি? বলিতে পারিলাম না যে, সন্দেহ তো দূরের কথা, নামটাই যে মনে ছিল না এতক্ষণ। কিন্তু এবার ইহাকে বুঝিয়া ফেলিয়াছি। আজ 15-16 বছর আগে ইহার সঙ্গে আলাপ। মেয়েদের মধ্যে এই মেয়েটির ব্যবহার ছিল সর্বাপেক্ষা আন্তরিক ও সরল। তখনকার মনোভাবে আমি ইহাকে সেই জন্যই আমল দিই নাই, গায়ে পড়া বলিয়া মনে করিতাম। শান্তি বলিল, তা আপনি আজকাল থাকেন কোথায়? কলকাতাতেই আছি আজ 8-9 বছর, খবরের কাগজের আপিসে চাকরি করি। বিয়ে করেছেন? হ্যাঁ, বহুদিন। ছেলেপিলে হয়েছে? হ্যাঁ, 4 মেয়ে। আর কিছু শুনতে চাও? তুস, বাজে কথা, আপনি কখনো বিয়ে করেননি। এ কথা ভাবার হেতু কি? আপনাকে আমি খুব ভালো করেই জানি, আমার চোখে ধুলো দিতে পারবেন না। বলুন না, সত্যি কি না? হাসিয়া ফেলিলাম। সঙ্গে সঙ্গে বড় ভালোও লাগিল। 15 বছর পূর্বে 1-8 বছরের জন্যে যে মেয়ের সঙ্গে অত্যন্ত ভাষা ভাষা ধরনের আলাপ হইয়াছিল, তাহাকে আমার চরিত্র ও মনোবৃত্তি সম্বন্ধে এমন মত প্রকাশ করিতে দেখিয়া ভালো লাগিবার কথা বটে। এ এমন ধরনের আত্মীয়তা যাহা অন্য কোনো উপায়ে প্রকাশ করা যায় না, বা অন্য কোনো ধরনের ব্যবহার দ্বারা ইহার স্থান পূর্ণ করা হয় না। আমি বলিলাম, ধরে যখন ফেলেছ শান্তি, তখন মিথ্যে বলে লাভ নেই, বিয়ে এখনো করিনি। শান্তি সগর্বে বলিল, দেখুন, বললাম না যে আপনাকে তখনই চিনে ফেলেছিলাম। ঠিক কিনা ভালো করে বলুন এবার। বলিলাম, তাহলে এখন আমি আসি শান্তি, সভার পরে না হয় আসবো একবার। তোমার স্বামী কখন আসবেন? আলাপ হলে বেশ আনন্দ হতো। সন্ধ্যের পর। বেশ, আমারও আসতে রাত 8টা বাজবে, বুঝেছ? এখানে আজ রাত্রে খাবেন কিন্তু, বলা রইল। সভার পরে পুনরায় শান্তির ওখানে ফিরিতে প্রায় রাত 9টা বাজিল। শান্তির স্বামীর সঙ্গে আলাপ হইল, বেশ ভালো লোক। আমার আসিবার খবর শুনিয়া ভদ্রলোক বাছিয়া বাছিয়া বাজার করিয়াছেন। সব রান্না শেষ করিতে শান্তির বেশ সময় লাগিবে। রাত 10টার কমে রান্না সাঙ্গ হইবে বলে মনে হইল না। শান্তি চা করিয়া দিয়া গেল। আমি বসিয়া তাহার স্বামীর সঙ্গে গল্প করিতে লাগিলাম। একবার শান্তি রান্নাঘর হইতে আসিয়া বলিল, প্রচন্ড খিদে পেয়েছে না? আমি বলিলাম, ও জিনিসটির প্রাদুর্ভাব তোমাদের আতিথেয়তার কল্যাণে আদৌ হবার উপায় নেই। এসে পর্যন্ত খাওয়া চলছে, তুমি নিরুদ্বেগে বসে রাঁধতে পারো যতক্ষণ খুশি। আহারাদির পরে শান্তি বসিয়া গল্প করিতে লাগিল। শান্তির স্বামী 2-1বার হাই তুলিয়া বলিলেন, আমার কাল সকালে ডিউটি, যদি কিছু মনে না করেন। আমি গিয়ে শুয়ে পড়ি। বিলক্ষণ, শোবেন বই কি, আমিও তাহলে। না না শান্তি, তুমি বরং বসে গল্প করো, আমি যাই। এর বিছানা করে রেখেছ তো? মশারিটা খাটিয়ে দিও। স্বামী উঠিয়া চলিয়া গেলে শান্তি বলিল, ঘুম পেলে শুনছি না, কিন্তু আজ সারা রাত বসে গল্প করতে হবে, কতকাল পরে দেখা।
সারা রাত? বলো কি? হঠাৎ শান্তি বলিল, কেন না? আপনি আমায় কত কষ্ট দিয়েছিলেন জানেন? আমি অবাক হইয়া ওর মুখের দিকে চাহিয়া বলিলাম, কিসের কষ্ট? কিসের কষ্ট জানেন না তো? জানবেনই বা কি করে? আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি। বলিয়া সে ঘরের ভিতর ঢুকিয়া গেল এবং কিছুক্ষণ পরে একটি ছোট কাঠের বাক্স আনিয়া বাক্সটি খুলে একটা পত্র আমার সামনে ধরে বলল, দেখুন পড়ে। পড়িয়া দেখিয়া আশ্চর্য হইলাম। আমার মাসিমা পরলোক গমন করিয়াছেন আজ 10 বছর কি তার বেশি। তার হাতের লেখা খুব ভালো করিয়াই চিনি। মাসিমা শান্তির মাকে চিঠিতে আমার সহিত শান্তির বিবাহের প্রস্তাব করিতেছেন এই চিঠিতে। আমি বলিলাম, তুমি এ পত্র পেলে কোথায়? যেদিন এ পত্র এসেছিল সেই দিনটি থেকে পত্রখানা আমার কাছে। আপনিও তারপর আর কখনো আজিমগঞ্জে যাননি? সেই শ্রাবণ মাসে যে চলে এলেন, এই আবার এতকাল পরে দেখা। কিন্তু আমি এ ব্যাপারে বিন্দু বিসর্গও জানতাম না। এ কথা বললে তুমি কি বিশ্বাস করবে শান্তি? শান্তি অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, জানতেন না মানে? সব জানতেন। কেন বলো তো তুমি এ কথা বলছো? শান্তি হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, সব জানি যতীনদা, সব জানি। আমার চোখে আবার ধুলো দেবার চেষ্টা? একবার তো দেখলেন, ঠকে গেলেন নিজেই। কি চেষ্টা করলুম তোমার চোখে ধুলো দেবার? ওই যে বললেন বিয়ে করেছেন, 4 মেয়ে হয়েছে। আমি কি আর জানি না আপনাকে? বিয়ে আবার আপনি করবেন? কেন বিয়ে করেননি তাও কি আমার অজানা ভাবছেন? এক সময় তাই মনে হয়েছে, এই 16 বছরের মধ্যে যদি কখনো দেখা হয়, পায়ে ধরে আপনার কাছে মাপ চেয়ে নেব। আমি তো গিয়েছি, আপনি কেন যাবেন সেই সঙ্গে? এই কথাটা বলবার সুযোগ পেলুম এতকাল পরে। সবিস্ময়ে আমার মুখে কোনো কথা জোগাইল না। শান্তি বলে, কি এমন ভুলও মানুষের হয়? সমস্ত কথাটা বেশ করিয়া ভাবিয়া দেখিবার সময় নয় এটা। তবুও এক চমকে ইহার মনের অনেকখানি দেখিতে পাইলাম। সভা করিতে আসিয়াছি বিদেশে, আমাকে ডাকিয়া পাঠাইয়া এতখানি দরদ দেখাইবার ঠিকমতো কারণ আমি অনেক হাতড়াইয়া খুঁজিয়া পাইতেছিলাম না। অনেকখানি পরিষ্কার হইয়া গেল এবার। কিন্তু মেয়েটি কি ভুলি না নিজের বুকের মধ্যে এই 16 বছর পুষিয়া রাখিয়াছে। আমার কাছে অত্যন্ত কৌতূহল হইল কতগুলি কথা জানিবার। বলিলাম, আজ যখন এখানে এলাম, তুমি কি করে আমায় চিনলে এতকাল পরে? সবার জন্য কাগজ ছাপিয়ে বিলি করছিল, আপনার নাম লেখা দেখলাম। তাছাড়া সমরজিৎ বাবুর ছেলে আপনার পরিচয় দিচ্ছিল সেদিন ওনার কাছে বসে, আমাদের বাড়িতেই। আমি তখনই ওকে বললাম, যতীনদা আমার বাপের বাড়ির দেশের লোক। উনি বললেন, রায়বাহাদুর বাড়ি আপনাদের চা খাওয়ার আয়োজন হয়েছে। তাই শুনে জানলায় দাঁড়িয়েছিলাম। তা দেখেই চিনলে এতকাল পরে? ওমা, কেন চিনব না? আপনারা আমাদের কি ভাবেন কি? এখন ইহাকে ভালো করিয়াই মনে পড়িয়াছে। আমার কিছুদিনের বাল্য সঙ্গিনী, একটি অত্যন্ত মুখরা চঞ্চলা বালিকার ছবি। আবছায়া ভাবে ইহার 2-1টি বাল্যলীলাও মনে পড়িতেছে। বলিলাম, শান্তি, নিতাইয়ের মা সেই বুড়ো গিন্নির শিব চুরির কথা মনে পড়ে? শান্তি হাসিয়া বলিল, খুব। চুরি করলেন আপনি আর ধনা? আচ্ছা, ধনাকে মনে আছে? সে আজকাল পাটের কলে কাজ করে নৈহাটিতে। মধ্যে একদিন এখানে এসেছিল, আজ বছর 3-4 আগে।
আর গাল খেয়ে মলুম আমি আর ছড়তি। কেন, তোমরা তো সাহায্য করেছিলে, করনি? পুজোর ঘরের শেকল তুলে দিতে বলেছিল বুড়ো গিন্নি, শেকল তুলে না দিয়ে বলেছিলে, দিয়েছ। আর একদিন তুমি জাঁতি দিয়ে আঙুল কেটে ফেলেছিলে, মনে আছে? কেঁদেছিলে খুব। শান্তি ছেলে মানুষের মতো মুখ ভ্যাংচাইয়া বলিল, হ্যাঁ কেঁদেছিলে খুব। ছাই মনে আছে, কাঁদবার মেয়ে আমি ছিলামই না কখনো। হ্যাঁ সেই, তবু যদি আমার মনে না থাকতো। কি মনে আছে শুনি? আরে মনে আছে, তুমি কেঁদে ভাসিয়ে দিয়েছিলে। শান্তি অবাক হইয়া গালে হাত দিয়া বলিল, ও মা, কি মিথ্যেবাদী! আমার হাসি পাইল। বলিলাম, ছেলেবেলার মতো ঝগড়া পাকিয়ে তুলছ শান্তি। অভ্যেস কি কখনো যায়? শান্তি হাসিতে হাসিতে বলিল, আচ্ছা যতীনদা, শিবতলার বট গাছে ভাড়া বেঁধে দিতে পরীক্ষার আগে খুলেছিলে কখনো? সত্যি অনেক কথা দেখিতেছি মনে রাখিয়াছে শান্তি, আমার নিজেরই মনে ছিল না। মেয়েরা বড় মনে রাখে। রাত অনেক। শান্তি বলিল, আর না যতীনদা, রাত হয়েছে, শুতে যান। যদিও আমার ইচ্ছে করছে আজ সারা রাতটা আপনার সঙ্গে বসে গল্প করি। কাল সকালে উঠেই যেন চলে যাবেন না, খাওয়া দাওয়া সেরে তবে। কাল তা কি করে হবে শান্তি? কাল সোমবার, সব খোলা, খেয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে। আমি সকালে চা খেয়েই চলে যাব। শান্তি কর্তৃত্বের সুরে বলিল, সে হবে না, সেই জন্যে আপনার ভাবতে হবে না। কাল সকালে উঠে দুটো আপিসের ভাত দিতে আমার হাত পা খোঁড়া হয়ে যাবে না। রাত্রে বিছানায় শুইয়া শুইয়া ভাবিলাম ব্যাপারখানা। শান্তিকে প্রতারণা করিলাম বটে, স্বীকার করি সেটা বড়ই খারাপ কাজ, কিন্তু সত্য কথা খুলিয়া বলিলেই কি সে খুশি হইত? ওর জীবনে হয়তো এইটুকু ভাবিয়াই উহার সুখ। কেন সে সুখটুকু নষ্ট করিব? পরদিন সকালে না খাওয়াইয়া শান্তি কি ছাড়ে? খুব ভোরে উঠিয়া এটা সেটা রাঁধিতে ব্যস্ত হইয়া পড়িল। 8:30টায় আমার গাড়ি। তার অনেক আগে সে আমায় 4-5 রকমের তরকারি করিয়া খাওয়াইয়া দিল। পায়ের ধুলো লইয়া প্রণাম করিয়া বলিল, আবার কবে আসবেন দাদা? সময় তো পাইনে, তবে আসব। হঠাৎ খপ করিয়া আমার হাত দুখানা তাহার 2 হাতের মধ্যে লইয়া আর্দ্র কণ্ঠে অথচ দৃঢ় স্বরে বলিল, না দাদা, আমি সব জানি, সব বুঝি। আপনি যে নিজের জীবনটা এভাবে কাটিয়ে দিলেন, সেজন্যে আমার মনে তুষের আগুন জ্বলে দিন রাত। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবেন? বলুন। কি অনুরোধ বলো শান্তি? আপনি বিয়ে করুন, করতেই হবে আপনাকে বিয়ে। আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না। বলুন, অনুরোধ রাখবেন? আমি চুপ করিয়া রহিলাম। এই কথার উত্তর কি দিব ভাবিয়া পাইলাম না। শান্তি আবার বলিল, চুপ থাকলে হবে না, আমার কাছে বলে যান। ভেবে দেখি শান্তি। বেশ, তা ভাবুন। এইটুকু যে বলেছেন, এবার সেই যথেষ্ট। আবার এই মাঘ মাসে সরস্বতী পুজোর সময় আসবেন বলুন। আচ্ছা, তা বরং। না না না, ওসব শুনবো না, বরং টরং না, আসতেই হবে বলে দিলাম। আমি পথের দিকে চেয়ে থাকবো। আচ্ছা, আসব। পথে উঠিয়া দেখি শান্তি রান্নাঘরের জানালায় দাঁড়াইয়া পথের দিকে এক দৃষ্টে চাহিয়া আছে। বাড়ি ফিরিয়া স্ত্রীর কাছে ঘটনাটা বলিব ভাবিয়াছিলাম, কিন্তু শেষ পর্যন্ত না বলাই যুক্তিযুক্ত বিবেচনা করিলাম। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসমাপ্ত। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে।